নেবেন। আমাদের বর্তমানে যে আইসিটির চিফ প্রসিকিউটর রয়েছেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, সাবেক শিবির নেতা তাজুল ইসলাম, তিনি বলেছিলেন যে খুব এই সপ্তাহখানেকের মধ্যে অনেক চমক আছে। তো আমরা একের পর এক চমক দেখছি। গত পরশুদিন 6ই অক্টোবর রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন যে আইসিটি অ্যাক্ট 1973, তাতে তারা ইচ্ছা মতো বেআইনিভাবে বিভিন্ন সেকশন অ্যাড করেছে। তারা 6 তারিখে স্বাক্ষরিত সেই অধ্যাদেশে গেজেটে দেখলাম যে আরো একটা অধ্যাদেশ তারা যোগ করেছে, এবং এটা একদম নজিরবিহীন। এটা কোনো আইনে এটা কখনো দেখা যায়নি। সেটা হলো যে আইসিটিতে কারো বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন হলে সে আর এমপি হতে পারবে না, তার মানে এমপি ইলেকশন করতে পারবে না, সে স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন কোনো পর্যায়ের প্রতিনিধি নির্বাচিত হতে পারবে না, এবং সে সরকারের কোনো পজিশন হোল্ড করতে পারবে না, সরকারি চাকরি করতে পারবে না। এটির পরে আজকে দেখলাম যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে ২৬ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এই আসামির তালিকায় তো ১ নম্বর তো শেখ হাসিনাই আছে অ্যাজ ইউজুয়াল, তারপরে তারেক সিদ্দিকী আছে, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর। ৩ নম্বর হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারপরেই সেনাবাহিনীর এবং পুলিশের কয়েকজন আছেন সাবেক বা বর্তমান কর্মকর্তা। সেনাবাহিনীর ২৬ জনের মধ্যে অবসরপ্রাপ্ত আছেন ২-১ জন, এলপিআরে গেছে এরকম আছে কয়েকজন, আর অধিকাংশই সার্ভিং অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, এই লেভেলের আর কি। এর মধ্যে ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন এরকম 5 জন। এদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। তো এটা বেরোনোর সাথে সাথেই একেবারে খবর চাউর হয়ে গেছে। মেজর জেনারেল কবির আহমেদ, তিনি প্রধানমন্ত্রীর সামরিক মিলিটারি সচিব ছিলেন। তো কদিন আগে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত করবার জন্য ন্যস্ত করা হয়েছিল, এবং তখন ফেসবুকে আমি বিশেষ করে আওয়ামী লীগের অনুসারী যারা, তারা বলেছিল যে এই মেজর জেনারেল কবির আহমেদ এ বেঈমান, এই কারণে সে এই জুলাই আগস্টের রেগুলেশনের সময় বেইমানি করছে, এই কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাইস পোস্টিং দিয়েছে। কিন্তু তারা এই যে কমেন্টটা করে ফেললেন, আমি জানি না কিসের ভিত্তিতে কমেন্টটা করেছেন, কিন্তু অনেকেই এভাবে, দিস ইজ এ কমন প্র্যাকটিস, যে কাউকে ক্ষমতাহীন করবার জন্য তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় রাষ্ট্রদূত পদে দেওয়ার জন্য, পরে কাউকে দেয় কাউকে দেয় না। এই গত জুলাই আগস্টের পরে যতগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছে তাদের যে কাউকে রাষ্ট্রদূত করেছে আমি জানি না, তবে অধিকাংশকে পরবর্তীতে তাদের পানিশমেন্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধেও এখন এই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। এর মধ্যে কয়েকজন আবার আগে থেকেই আর্মি অফিসার্স মেসে বন্দি জীবন কাটাচ্ছিল, নিয়ন্ত্রিত বন্দি জীবন কাটাচ্ছিল, তাদেরও কয়েকজনের নাম এখানে দেখলাম। এই নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনীর ভেতরে ব্যাপক একটা মানে ক্ষোভ দেখা যাচ্ছে। অনেকেই মানে সেনা প্রধানের দিকে আঙুল তুলে বলছেন যে একজন সেনা প্রধান তার বাহিনীর এত বড় সিনিয়র অফিসারদের প্রোটেক্ট করতে পারেননি, তাহলে তিনি কিসের সেনা প্রধান? কিন্তু আমরা ঠিক মানে বিভিন্ন কনফ্লিক্টিং ইনফরমেশন পাচ্ছি। কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার সব জানতেন এবং তার সম্মতিতেই এই অ্যারেস্ট ওয়ারেন্ট সব হয়েছে। আর আবার কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার আসলে যে ক্ষমতার বলে তার অবস্থান, তার গুরুত্ব হারিয়েছেন। তিনি জুলাই আগস্টের সেই তথাকথিত বিপ্লবের পরে তিনি যেভাবে সব রাজনৈতিক নেতাদের ক্যান্টনমেন্টে নিয়ে গেলেন, নিজে একটা সেন্ট্রাল রোল প্লে করছিলেন, এটা কিন্তু ক্রমশ তিনি তার সেই অবস্থানটা হারাচ্ছিলেন। আমি নিজেও বলেছি যে টাইম উইল কাম যে কেউ আপনাকে পুষবে না। আবার এটাও একটা হাইপোথিসিস যে এই যে ২৬ জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হলো, এবং সেনাবাহিনীর যাদের পোস্টিং দেওয়া হয় তারা অনেক সময় অনেক নির্দেশ পালন করতে বাধ্য হয়, বা বিভিন্ন এইভাবে ঢালাও, তাও আবার আইসিটিতে তো তাদের বিচার হওয়ার কোনো সুযোগই নাই, মিলিটারি রুলস আছে, দেশে সিভিল ল আছে। তো এই জায়গাতে মানে গুরুত্বহীন ওয়াকার, এবং তৃতীয় যেটা শোনা যাচ্ছে যে ওয়াকার গুরুত্ব হারাতে হারাতে এমন একটা জায়গায় চলে গেছে যে যদি এই মাসের মধ্যে ওয়াকারকে সরিয়ে দেওয়া হয় আমাদের কিন্তু
অবাক হওয়া যাবে না। ওয়াকারের অবস্থানটা সেই জায়গায় চলে গেছে এবং দু একটি রাজনৈতিক দল তাদের পছন্দের সেনা প্রধান বসানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা যে কোনো দিন, হতে পারে সেটা 15ই অক্টোবর, হতে পারে সেটা 20শে অক্টোবর, এর মধ্যে তারা ওয়াকারকে সেনা প্রধানের পদ থেকে অব্যাহতি দেবে। এটা হলো তাদের প্ল্যান। সো এই অবস্থায় এই যে একটা একটা মানে এতগুলো সেনা অফিসারের বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি করলো এবং বিদেশ থেকে দেখলাম যে ক্রমাগত কেউ কেউ এটাকে উস্কানি দিচ্ছে আর কি। এবং আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে দেখি খুব নীতির কথা বলেন, খুব বড় বড় কথা বলেন। তো আজকে একটু ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখলাম সেই সেনা অফিসার জিয়াউর রহমানের যে ক্যান্টনমেন্টের বাড়িটা যখন ভাঙা হয়, তখন তিনি সেই ভাঙচুরের ভিডিও গ্রহণ করতেছিলেন। তিনি এতটাই তড়িৎকর্ম অফিসার, তিনি কিন্তু তখন বলতে পারেনি যে আমি এটা করব না, এটা অন্যায়। হ্যাঁ, তিনি সেই বাড়ি ভাঙার সেই যে উৎসব, সেই উৎসবের ভিডিও ধারণ করেছিলেন। এখন তিনি অনেক বড় বড় কথা বলেন। তো এখন দেখা যাক যে জেনারেল ওয়াকার আদৌ কিছু করতে পারেন কিনা। আমার ব্যক্তিগত ধারণা যে হি ডাজন্ট হ্যাভ দ্যাট গাটস। এমনি তিনি মানে অফিসার হিসেবে খুব মিডিওকার, ভাগ্য, স্বজন প্রীতি, আহ, যে কোনো কারণেই হোক, এখন আর মানে সে সেনা প্রধান হয়েছে, যেটা আসলে এই ক্যালিবারের কেউ কখনো বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হননি। বাট সামহাও হি ম্যানেজড ইট এবং তারপর থেকেই বাহিনীর কপালে কুফা লাগছে এবং আহ, তার কথাবার্তা, তার কাজ, এগুলোর সাথে মিল নাই। হ্যাঁ, তার অনেকেই, তার বন্ধু টন্ধু আমাকে বলেছেন যে ও নাটক করে, ও নেভার ট্রাস্ট হিজ ওয়ার্ডস, এটা আমাকে অনেকে বলেছে যে ও তো মানে সো এখন এই যে ওয়াকারের কথা কাজ মিলান, এই যে কয়দিন আগে স্টাডি পিরিয়ডে তিনি অনেক কিছু বলেছেন, যেটা সবাই জানেন যে সেনাবাহিনীদের প্রিজন মানি করে নিয়ে যাচ্ছেন, তার কষ্ট হয়। কিন্তু আবার আইএসপিআর এক বিবৃতি দিয়ে সেটাকে আবার অন্যদিকে টার্ন করে, অর্থাৎ তিনি মাঝে মধ্যে গর্জে ওঠেন আর কি। হ্যাঁ, সেই সার্বভৌমত্ব থাকবে না, এক না, এরকম গর্জে ওঠেন, কিন্তু তার ভেতরে কি আছে এটা বুঝতে কি আমাদের আরো অপেক্ষা করতে হবে কিনা জানি না। যাই হোক, সেনাবাহিনীর এই 26 জনের বিরুদ্ধে আইসিটির অ্যাক্টের অধীনে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোনো কোনো ভালো নজির হলো না। এইটার কনসিকুয়েন্স কি হবে সেনাবাহিনীর ভেতরে কিংবা দেশের আগামী দিনের রাজনীতিতে, সেটার জন্য আমাদের অপেক্ষা